শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। সপ্তম শ্রেণীর একটা অধ্যায় তোমাদের সামনে আজকে উপস্থাপন করব। তো চলো আজকে আমরা অধ্যায় সম্পর্কে একটু আলোচনা করি। খেয়াল করো, প্রথমে একটা ছবি দেখা যাচ্ছে, যে ছবিতে দেখা যাচ্ছে যে ট্রেন, বাস, জাহাজ এবং উড়োজাহাজ এই বিষয়গুলো দেখানো হয়েছে এবং এর পিছনে দেখো একটা গ্লোব দেখা যাচ্ছে। তো এটা দিয়ে কি বোঝানো হচ্ছে তোমরাই বলো, আমি বলার আগে তোমরা একটু চিন্তা করে দেখো। এবার এটা একটু খেয়াল করো, এখানে কি দেখা যাচ্ছে। ধরে নিলাম এটা একটা আপেল গাছ, আপেল গাছ থেকে ফল পাড়তেছে একটা লোক, সেই ফলগুলো ট্রাকে তুলতেছে এবং এইখানে দেখো অ্যারো চিহ্ন দেওয়া আছে এবং এই ফলগুলো একটা কারখানায় আসছে এবং সেগুলো এখানে ধোয়া হচ্ছে, ধুয়ে এটা থেকে জুস তৈরি করে এগুলো একটা বোতলজাত করে আবার গাড়িতে করে ওঠানো হচ্ছে। আর এই চিত্রটা দেখে আমরা যা বুঝতে পেরেছি সেটা হচ্ছে যে এখানে এই যে এইগুলো দিয়ে যে পণ্যবাহী জাহাজ, পণ্যবাহী ট্রেন, পণ্যবাহী লরি, এই বিষয়গুলো আমরা বুঝতে পেরেছি এবং তার সাথে আমরা এটুকু ধারণা করতে পেরেছি যে এই যে উড়োজাহাজটা আছে সেটাও পণ্য বহন করে নিয়ে যাচ্ছে এবং পৃথিবীর অনেক জায়গায় এই পণ্যগুলো পৌঁছে দেবে বলে। দেখো বাংলাদেশ বিমানের একটা ছবি দেখা যাচ্ছে এবং যেখান থেকে দেখা যাচ্ছে যে কতগুলো পেঁয়াজ আসতেছে এবং সেই পেঁয়াজগুলো একটা কাভার্ড ভ্যানে তোলা হচ্ছে এবং সেই ভ্যানটা আবার বাজারের দিকে নিয়ে যাওয়া হবে। তার মানে এই বিষয়গুলো দেখে আমরা আমাদের অধ্যায় সম্পর্কে কিছুটা হলেও ধারণা করতে পেরেছি। এটাকে আমরা বলছি প্রক্রিয়াজাতকরণ, এটাকে বলছি আমদানি, এটাকে বলছি রপ্তানি। তাহলে আমাদের অধ্যায়টা কি হতে পারে? বাংলাদেশের আমদানি ও রপ্তানি এবং কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প। পূর্ববর্তী ক্লাসে বাংলাদেশের অর্থনীতি সম্পর্কে ধারণা দেওয়া হয়েছিল, যেখানে ছিল গ্রামীণ অর্থনীতি, তারপরে ছিল শহরে অর্থনীতি, আনুষ্ঠানিক অর্থনীতি এবং অনানুষ্ঠানিক অর্থনীতি। পাঠ 3 ও 4 নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলো আমরা একটু জানি, এই যে ব্যবসা বাণিজ্য এত কিছু পরিচালিত হচ্ছে, এটা তো এমনি এমনি পরিচালিত হচ্ছে না বা এটা নিয়ন্ত্রণহীনভাবে পরিচালিত হচ্ছে না, কোনো না কোনোভাবে এটাকে কেউ না কেউ নিয়ন্ত্রণ করে থাকে। তো সারা বিশ্বে একটা সংস্থা নিয়ন্ত্রণ করে, আবার আঞ্চলিকভাবেও কিন্তু অনেকগুলো সংস্থা গড়ে উঠেছে। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, যেটার সংক্ষিপ্ত রূপ হচ্ছে WTO, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, এটার কাজ হচ্ছে বিশ্ব ব্যবসা বাণিজ্যের সব কিছু নিয়ন্ত্রণ করা। অন্যদিকে সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়ার কথা আমরা দেখতে পাচ্ছি, লাইনটা দেখতে পাচ্ছি, সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া, যেটা অঞ্চল ভিত্তিক কাজ করে এবং এটা দক্ষিণ এশিয়ায় কাজ করে থাকে। এটার সংক্ষিপ্ত নাম হচ্ছে সাফটা। তো আমি জানি যে তোমরা যখন টেলিভিশন সেটের সামনে বসেছো বা যেখানেই আছো, যেখানেই থাকো না কেন, তোমরা এখন একটা খাতা নিয়ে বসেছো এবং তার সাথে তোমরা একটা বইও নিয়ে বসেছো। তো এই সাথে যে বইটা আছে সেটাও দেখবে এবং তার সাথে সাথে আরেকটা কাজ করবে, সেটা হলো আমি যে কথাগুলো বলবো সেই কথাগুলো বা আমি এখানে যা দেখাবো সেই বিষয়গুলো তোমরা খাতায় একটা নোট ডাউন করে ফেলবে। তো চলো আমরা সেটা দেখে ফেলি এবং দেখো WTOর পূর্ণরূপটা কিন্তু এখানে দেওয়া আছে, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন লোগো সহ। সাউথ এশিয়ার ফ্রি ট্রেড এরিয়া কোন কোন জায়গাগুলোতে কাজ করে? মালদ্বীপ, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান এবং ইন্ডিয়া, এই অঞ্চলগুলোকে কন্ট্রোল করে থাকে সাফটা। এরপরে দেখো বাংলাদেশ কি কি পণ্য দ্রব্যগুলো আমদানি করে থাকে। বাংলাদেশ আমদানি করে থাকে এমন অনেক পৃথিবীর বিভিন্ন দেশ থেকে নিয়মিত যে পণ্যগুলো আমদানি করে সেগুলোর মধ্যে আছে তেল বীজ, দেখো এখানে সরিষার তেল আছে, তেলের বীজটাও দেখা যাচ্ছে, সরিষা দেখা যাচ্ছে, সয়াবিন দেখতে পাচ্ছি, ডাল, মসুরের ডাল, তারপর আছে চাল, দেখো এখানে ধানও দেওয়া আছে, ধান থেকে চাল হয়, এই চালটা আমরা আমদানি করি। তুলা, সুতা, পেট্রোলিয়াম জাতীয় দ্রব্য, এই জিনিসগুলো আমরা
আমদানি করে থাকি। এবং আমরা কোন কোন দেশ থেকে আমদানি করি সেটাও আমি বলছি। আমরা যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, ফ্রান্স, ভারত, চীন, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, জাপান এই অঞ্চলগুলো থেকে আমরা এই পণ্য সামগ্রীগুলো এনে থাকি। তো এবার আমরা একটা স্ট্যাটিস্টিক্স দেখে নিব, বা আমরা যেটাকে বলবো হচ্ছে পরিসংখ্যান। তো একটু খেয়াল করো, আমরা পরিসংখ্যানটা দেখে নিই। 2012 থেকে 2013 সালে আমদানি ও রপ্তানি ব্যয় পুরাটাই হিসাব হবে মিলিয়ন মার্কিন ডলারে, বাংলাদেশি টাকায় না, মিলিয়ন মার্কিন ডলারে। 2012 থেকে 2013 সালে 34,084 মিলিয়ন মার্কিন ডলার ব্যয় হয়েছে আমদানি খাতে। 2013 থেকে 14 সালে 40,732 মিলিয়ন মার্কিন ডলার ব্যয় হয়েছে আমদানি খাত থেকে। 2014 থেকে 2015-তে 40,704 মিলিয়ন মার্কিন ডলার ব্যয় হয়েছে আমদানি খাতে, এবং 2015 থেকে 2016 সালে 42,921 মিলিয়ন মার্কিন ডলার ব্যয় হয়েছে। আর 2016 থেকে 2017 47,005 মিলিয়ন মার্কিন ডলার ব্যয় হয়েছে। এবং বেশি পণ্য আমদানি করা হয়েছে চীন থেকে। এর মধ্যে চীন থেকে আমরা বিভিন্ন ধরনের পণ্য আমদানি করেছি। চীনের সাথে আমাদের বাণিজ্যিক সম্পর্ক অনেক ভালো আছে। তো এরপরে আমরা দেখব কয়েকটা পণ্য, যে পণ্যগুলো রপ্তানি করা হয়। আমাদের প্রথমেই আছে পাটজাত দ্রব্য। ভারত পাকিস্তান যখন ব্রিটিশ থেকে আলাদা হয়ে গেল, তারপরে কিন্তু আদমজি জুট মিলটা প্রতিষ্ঠিত হয়েছিল, এবং তখন থেকে পাট বা পাটজাত দ্রব্যের শুধুমাত্র আমাদের দেশে না, আমাদের দেশের বাইরেও এই পাট বা পাটজাত দ্রব্য অন্যান্য দেশেও প্রেরণ করা হতো। আমরা পাটজাত দ্রব্যগুলো দেখি, যেমন ব্যাগ, বিভিন্ন ধরনের ব্যাগ, সুন্দর সুন্দর ব্যাগ দেখতে পাচ্ছি। তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি, আমরা যেটাকে কার্পেট বলি, কার্পেট, হ্যাঁ, তো তারপর পুতুল, এই মাদুর, এগুলো অনেক কিছুই আছে। তারপরে দেখো পোশাক, যেটা আমাদের শিল্প খাতের সবচেয়ে বড় একটা অংশ জুড়ে আছে। তারপরে আছে নকশি কাঁথা, হ্যাঁ, বাংলাদেশ থেকে নকশি কাঁথা অন্যান্য দেশে রপ্তানি করা হয়। চামড়া আছে, চামড়া বৃহৎ শিল্পের অন্তর্গত, এবং খেয়াল করে দেখো চামড়ার জুতা, তারপর হচ্ছে জ্যাকেট, স্যান্ডেল, তারপর সোফা, ব্যাগ, এগুলো আছে। সিলেট এবং অন্যান্য জায়গায় চা উৎপাদন হয়, এবং এই চাটা আমাদের দেশ থেকে বিভিন্ন দেশে আমরা রপ্তানি করি, এবং চা খুব জনপ্রিয়। আমাদের চা অন্যান্য দেশগুলোতে খুব জনপ্রিয়। হিমায়িত চিংড়ি, যাকে বলা হয় সাদা সোনা, এবং পাটকে বলা হয় হচ্ছে সোনালি আঁশ, কারণ পাট দেখতে সোনালি, পাটের রং সোনালি। এবং তাছাড়াও এই পাট বা পাটজাত দ্রব্য রপ্তানির মাধ্যমে বাংলাদেশ প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করেছে, যে কারণে পাটকে কিন্তু সোনালি আঁশ বলা হয়, অন্যদিকে চিংড়িকে বলা হয় সাদা সোনা। এবং বাংলাদেশের অর্থনীতির প্রায় 23% আয় আসে এই মৎস্য সম্পদ থেকে। এবার কোন কোন জায়গায় এই জিনিসগুলো রপ্তানি করা হয়? আমরা এই জিনিসগুলো রপ্তানি করি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, বেলজিয়াম, ইটালি, নেদারল্যান্ড, কানাডা, এরকম অনেক দেশগুলোতে আমরা এগুলো রপ্তানি করে থাকি। এবং আমাদের তৈরিকৃত পোশাক বেশ জনপ্রিয়তা লাভ করেছে। তার সাথে সাথে এই নকশি কাঁথা বা অন্যান্য শিল্পগুলো বেশ জনপ্রিয়তা লাভ করেছে। এবার এখানে একজনের ছবি দেখতে পাচ্ছি, যার নাম হচ্ছে ডক্টর মাকসুদুল আলম, যিনি পাটের জেনোম রহস্য বা জন্ম রহস্য আবিষ্কার করেছিলেন। তিনি এই পাটের জেনোম বা জন্ম রহস্য আবিষ্কার করতে যে পাটকে কিভাবে কোম্পানিতে ভিজিয়ে সেটা থেকে আঁশ ছাড়ানো যায়, ছত্রাক থেকে কীভাবে রক্ষা করা যায়, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলেন। এবং জেনোম রহস্য আবিষ্কার করার পরে পাটের প্রতি কৃষকরা যত্নবান হয়েছেন এবং পাটকে আরও উন্নত করার চেষ্টা করেছেন, যার কারণে পাট শিল্পের প্রতি অনেকেই এখনও নির্ভর করছে। পাট আমাদের অর্থনীতির একটা বড় অংশ জুড়ে রয়েছে। এবার দেখব আমরা আমাদের রপ্তানি আয় কতটুকু হলো। খেয়াল করে দেখো, 2012 থেকে 13 সালে রপ্তানি আয় ছিল 27,027 মিলিয়ন মার্কিন ডলার। 2015 থেকে 16 সালে ছিল 34,257 মার্কিন ডলার। 2016 থেকে 17-তে ছিল 34,656 মার্কিন ডলার। এবং 2012-13 অর্থ বছরে পোশাক খাত থেকে আয় হয়েছিল
11,040 মিলিয়ন মার্কিন ডলার। আর এখানে খেয়াল করো, আমাদের এই পোশাক সবচেয়ে বেশি কিনা ছিল যে দেশ, সেটা হচ্ছে যুক্তরাষ্ট্র। এবার আমরা দেখব প্রক্রিয়াজাতকরণ শিল্প। এখানে আছে শুটকি মাছ, এটাও কিন্তু মাছ এবং টিনজাত, দেখতেই পাচ্ছ যেটা টিনের একটা বক্সে ভরা। হ্যাঁ, তারপর এটা আছে মুড়ি, তারপর টিনজাত সবজি, তারপর আছে হচ্ছে দই, যেটা দুধ থেকে প্রস্তুত করা হয়। প্রক্রিয়াজাতকরণ হচ্ছে জ্ঞান বা প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে যে কোনো পণ্যকে অন্য পণ্য রূপান্তরের যে প্রক্রিয়া বা সংরক্ষণ ব্যবস্থার যে প্রক্রিয়া, সেটাকে আমরা বলি প্রক্রিয়াজাতকরণ শিল্প। এবার খেয়াল করে দেখো, দুধ থেকে দই করা হয়েছে। সবজিটা যাতে অনেক দিন ব্যবহার মানে অনেক দিন খাওয়া যায়, সেজন্য এটাকে টিনজাত করা হয়েছে। আবার মাছকে যেন যে কোনো সময় বা অন্য সময় যেন খাওয়া যায়, সেজন্য শুটকি করা হয়েছে। আবার এটাকে এখন আবার টিনজাতও করা যাচ্ছে। চাল থেকে কিন্তু মুড়িটা হচ্ছে, খই, মুড়ি, চিড়া। খেয়াল করে দেখো যে এই প্রক্রিয়াজাতকরণ শিল্পটার, যে আমরা যেমন কিছু কিছু খাদ্য প্রক্রিয়াজাত করেছি, যেমন দই। আগে যে দইটা তৈরি করা হতো সেটা কয়দিন ভালো থাকবে সেটার কিন্তু কোনো মান নিয়ন্ত্রণ করা হতো না। তারপর হচ্ছে যে সঠিক পদ্ধতিতে সংরক্ষণ করা হতো না। আর চাহিদা মোতাবেক আমি এটাকে রূপান্তর করতে পারতাম না, সংরক্ষণ পদ্ধতিতে সমস্যা ছিল। তো যে কারণে প্রাচীন প্রক্রিয়াজাতকরণ শিল্প সেটা অতটা মানে নির্ভরযোগ্য ছিল না। পরবর্তীতে এই প্রক্রিয়াজাতকরণ শিল্পটা একটু পরিবর্তন হয়েছে। আমরা আমাদের দেশ থেকে অন্য দেশেও পাঠাতে পারি, আবার অন্য দেশ থেকেও আমাদের দেশে এই সবজিটা আসতে পারে, এবং এইগুলো গুণগত মান ঠিক রেখে প্রযুক্তিগত ব্যবহার করে গবেষণার মাধ্যমে এই সবজিগুলোকে সংরক্ষণ করা হয়। তার মানে এই সবজিগুলো খাওয়া হচ্ছে নিরাপদ। অন্যদিকে দুধ থেকে এখন দই, মিষ্টি বা অন্য কোনো খাবার তৈরি করা হচ্ছে, তার মানে অন্যভাবেও এই খাবারটাকে সংরক্ষণ করার ব্যবস্থা করা হচ্ছে। প্রক্রিয়াজাতকরণ করছি, কিন্তু প্রক্রিয়াজাতকরণ শিল্পের কিছু সমস্যা আছে। পুঁজির সমস্যা আছে, জ্ঞান বিজ্ঞান ও গবেষণার সমস্যা আছে, দক্ষ উদ্যোক্তা ও শ্রমিক সমস্যা আছে, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থাপনার ত্রুটি আছে, ব্যবস্থাপনার দক্ষতার অভাব আছে, কৃষি পণ্য সংরক্ষণেরও সুযোগ কম। এবং এগুলো সমাধান কিভাবে করবে খেয়াল করো। একটা হচ্ছে কৃষিজ পণ্য প্রক্রিয়াজাতকরণ নীতিমালা ও পরিকল্পনা প্রণয়ন করতে হবে। উচ্চশিক্ষা ও গবেষণায় বহুমুখী উদ্ভাবনী সম্ভাবনার সুযোগ সৃষ্টি করতে হবে। দক্ষ উদ্যোক্তা ও কর্মজীবী মানুষের সুযোগ সৃষ্টি করা। উন্নত বিশ্বের অভিজ্ঞতা ও জ্ঞান বিজ্ঞানকে কাজে লাগানো, বাজারজাতকরণ এবং বিদেশে রপ্তানির সুযোগ সৃষ্টি করা, এবং কৃষিজ পণ্যের বহুমাত্রিক ব্যবহার ও মানব দেহে এগুলোর গুণাগুণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। তাহলে প্রক্রিয়াজাতকরণ শিল্পটি টিকে থাকবে। আমি এতক্ষণ যা যা পড়ালাম তার সেগুলো একটা মূল্যায়নের ব্যবস্থা করা হয়েছে। যেমন বৈদেশিক বাণিজ্য বলতে কী বোঝো, সাফটার পণ্যরূপ কী, WTO এর পণ্যরূপ কী, বাংলাদেশের সবচেয়ে বেশি পণ্য আমদানি করা হয়েছে কোন দেশ থেকে, বাংলাদেশের রপ্তানি আয় কোন খাত থেকে সবচেয়ে বেশি হয়েছে, প্রক্রিয়াজাতকরণ শিল্প বলতে কী বোঝো। আর বাড়ির কাজ হচ্ছে কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণের সমস্যা চিহ্নিত করে সমাধানের উপায় ব্যাখ্যা করবে। নিজেরা লেখার চেষ্টা করবে, বইয়ের হেল্প নেবে। আজকের মতো এখানে সমাপ্তি টানছি। তার আগে বলে রাখছি যে যদি তোমরা এই ক্লাসটা পুনরায় দেখতে চাও, কিশোর বাতায়নে লগ ইন করবে। ভালো থাকবে। আজকের মতো এখানেই সমাপ্তি। আল্লাহ হাফেজ।